কি ভেবেছেন? আমিও ভেবেছি, দীপঙ্করও ভেবেছে। কি ভেবেছেন? ওই যে প্রশ্ন ছিল, বাল্মীকি মুনিবর নারদকে জিজ্ঞেস করেছিলেন, ভগবান, এই সংসারে এই সময় কে এমন আছেন যিনি বীর্যবান, গুণবান, চরিত্রবান, কান্তিমান, বিদ্বান, ধর্মজ্ঞ, কৃতজ্ঞ, সত্যবাদী, দৃঢ়ব্রত, প্রিয়দর্শন, ইন্দ্রিয়জয়ী, ক্রোধজয়ী, সর্বহিতকারী, পরোন্নতি সহনশীল এবং লৌকিক ব্যবহারে দক্ষ? না, এর উত্তর আমি পাইনি। আপনারা যদি পেয়ে থাকেন কমেন্টে অবশ্যই জানাবেন। তা মহাকবির এই প্রশ্ন দীপঙ্করও ভেবেছে। কবে কার সেই যুগ, কবে সেই 2500-3000 বছর আগেকার কথা, কেউ জানে না সে কোন যুগ। সেই দিন সেই পৃথিবীর আদি যুগে ঋষিকবির মনে উদয় হয়েছিল এই প্রশ্নে। আশ্রমের বৃক্ষছায়ার তলায় বসে তিনি প্রশ্ন করেছিলেন নারদকে। তখনও রামায়ণ লেখা হয়নি। তারপর ইক্ষ্বাকু বংশে রাম জন্মগ্রহণ করেছেন। একের পর এক যুগ এসেছে, গেছে। কত লোক জন্মেছে, কত রাজা মহারাজ সম্রাট জন্মেছে, কত মহাপুরুষ, কত মহাকবি জন্মেছে। আর তারপর এসেছে পাঠান, মোঘল, আর তারপর ইংরেজ। সুতানুটি থেকে ঈশ্বর গাঙ্গুলি লেন পর্যন্ত অনেক সময় অতিক্রান্ত হয়ে গেছে। রবিনসন সাহেব এসেছে, ঘোষাল সাহেব এসেছে, মোটর গাড়ি এসেছে, এরোপ্লেনও এসেছে, রেডিও এসেছে, আর মানুষের ভিড়ে ভরে গেছে পৃথিবী। সেই সুতানুটি থেকে গড়িয়াহাট লেভেল ক্রসিং পর্যন্ত এতটুকু তিল ধারণের আর জায়গা নেই। দীপঙ্কর সেই একই প্রশ্ন করেছে। একই প্রশ্নের ভারে দীপঙ্করও কতদিন ম্রিয়মান হয়ে উঠেছে। তার সেই প্রশ্নের উত্তর কেউ দিতে পারেনি। প্রাণমথবাবু বলেছিলেন, বাল্মীকির ওই হলো আদর্শ। আদর্শ পুরুষের কথাই তিনি বলেছেন ওইখানে। কলেজের প্রফেসর অমলবাবু বলেছিলেন, ওটা হলো ওটোপিয়া। কিন্তু তবুও দীপঙ্করের কৌতূহল মেটেনি। এই মাটির পৃথিবীতে আদর্শ মানুষের সন্ধান পাওয়া কি এতই শক্ত? কোটি কোটি মানুষের মধ্যে একজনও কি সেই আদর্শ পূরণ করতে পারবে না? তাহলে এত উপদেশ, এত ব্রত, এত ত্যাগ, এত তিতিক্ষাই বা কেন? কিন্তু তারও বহুদিন পর যখন সনাতনবাবুকে প্রথম দেখলে দীপঙ্কর, মনে হয়েছিল সনাতনবাবুই হয়তো সেই আদর্শ পুরুষ। সনাতনবাবুকেও সেই একই প্রশ্ন করেছিল দীপঙ্কর। সনাতনবাবু বলেছিলেন, আমি? আর একটু হেসে বলেছিলেন, আমাকে আপনি কতটুকু জানেন? সত্যি, দীপঙ্কর কতটুকুই বা জেনেছিল প্রথমে? শুধু তো চেহারাটাই যা দেখেছিল। চমৎকার, সোজা, স্বাস্থ্যবান, উন্নত শরীর। সতীর পাশে সনাতনবাবুকে দেখে দীপঙ্কর সেদিন বড় আনন্দ পেয়েছিল। আনন্দও পেয়েছিল, আবার দুঃখও পেয়েছিল। একেই তো বলে পুরুষ, বাল্মীকির বর্ণনার আদর্শ পুরুষ। সামনাসামনি সনাতনবাবুকে দেখে তার কাছে পৃথিবীর সমস্ত মানুষকে যেন ছোট বলে মনে হয়েছিল সেদিন। তিনি বলেছিলেন, ওতে অহংকার হয়। অহংকার তো মানুষকে বড় করে না। কিন্তু সেই দিন নেপাল ভট্টাচার্য স্ট্রিটের সেই লাইব্রেরি থেকে বেরিয়ে দীপঙ্করের মনে হয়েছিল, পৃথিবীতে যদি আদর্শ পুরুষ কেউ থাকে সে কাকাবাবু। আর শুধু দীপঙ্করই নয়, কিরণেরও তাই মনে হয়েছিল। অন্ধকার গলি দিয়ে 19-এর 1-এর বিতে এসে দীপঙ্কর দেখলে সদর দরজাটা তখনও খোলা রয়েছে। দীপঙ্কর ভেতরে ঢুকল। রঘু রোজগার মতো রান্নাঘরের সামনে কি যেন করছে। কে? আমি কাকিমা, আমি দীপু। এখন যে হঠাৎ? দীপঙ্কর বলে, কাকাবাবু আমাকে ডেকেছেন একবার। ওপরে যাও, লক্ষ্মী সতী ওরাও আছে। এই বলে কাকিমা আবার কাজ করতে লাগলেন। সংসারের কাজ কাকিমা না করলেও চলে,
তবুও কাজ করতে যেন ভালো লাগে কাকিমার। একলা চুপ করে বসে থাকতে পারেন না। দীপঙ্কর বললে, জানেন কাকিমা, কাকাবাবু আমাদের লাইব্রেরি দেখে খুব খুশি হয়েছেন। তাই নাকি? বেশ তো, লাইব্রেরির মেম্বারও হয়েছেন। কাকাবাবুর মেম্বার হওয়ার কথাটা যেন সবাইকে চিৎকার করে বলতে ইচ্ছে হচ্ছিল দীপঙ্করের। মনে হচ্ছিল লক্ষ্মীদি, সতী, পাড়ার সমস্ত লোক, এমনকি মা, অঘোর দাদু সবাইকে বলে আসে। দোতলায় লক্ষ্মীদির ঘরের ভেতর আলো জ্বলছিল। বোধহয় সতীও আছে ভেতরে। এতক্ষণে সতীও নিশ্চয়ই এসে গেছে। এসেই পড়তে বসেছে। একটু আগেই বিকেলবেলা লক্ষ্মীদি চা খেতে খেতে যে কথাগুলো বলেছে, সেই কথাগুলো মনে পড়ল দীপঙ্করের। সত্যি লক্ষ্মীদির বড় কষ্ট। বাড়ি থেকে কষ্টটা কেউ দেখতে পায় না, কিন্তু দীপঙ্কর তো জানে কত কষ্ট। সবাই মিলে মিছিমিছি লক্ষ্মীদিকে দোষ দেয়। হয়তো সতীও দোষ দেয়। তাকে দেখতে পেলে সতীও হয়তো একদিন জিজ্ঞেস করবে কেন সে এত ঘন ঘন লক্ষ্মীদির কাছে আসে। টিপি টিপি পায়ে দীপঙ্কর তেতলা সিঁড়ির দিকে এগিয়ে গেল। পাশের ঘরের লক্ষ্মীদি তার টেবিলে পড়ছে, কিন্তু সতী নেই। সতী কি তাহলে এখনও আসেনি? দীপঙ্কর ডাকলে, লক্ষ্মীদি। লক্ষ্মীদি বই থেকে মুখ তুলে দীপঙ্করকে দেখে অবাক হয়ে গেছে। বললে, কী রে, আবার কি করতে? দীপঙ্কর বললে, জানো লক্ষ্মীদি, কাকাবাবু আমাদের লাইব্রেরির মেম্বার হয়েছেন, আমাকে এখানে ডেকেছেন। লক্ষ্মীদি চমকে উঠল, যেন ভয় পেয়ে গেছে। বলে, কাকাবাবু ডেকেছে? কেন রে? তা তো জানি না। লক্ষ্মীদি বললে, সতীর সঙ্গে তো দেখা হয়নি। সতী যে তোদের বাড়ি গেছে। আমাদের বাড়ি? এই এখন? কি করতে? সতী বললে তোর মার সঙ্গে আলাপ করে আসবে। দীপঙ্কর কেমন যেন অবাক হয়ে চেয়ে রইল লক্ষ্মীদির মুখের দিকে। তাদের বাড়িতে গেছে সতী তার মার সঙ্গে আলাপ করতে? দীপঙ্কর বললে, আমি কাকাবাবুর সঙ্গে একবার দেখা করে এক্ষুনি বাড়ি যাচ্ছি। লক্ষ্মীদি বললে, আমি যা বলেছিল মনে আছে তো তোর? মনে আছে লক্ষ্মীদি। লক্ষ্মীদি আবার মনে করিয়ে দিলে। বললে, যদি জিজ্ঞেস করে তুই আমার সম্বন্ধে কিছু জানিস কি না, তুই কিন্তু বলবি কিছুই জানিস না, বুঝেছিস? দেখিস ভুলিস নে যেন। না না, ভুলবো না। মিথ্যে কথা বলবি, বুঝলি? ততক্ষণে দীপঙ্কর সোজা সিঁড়ি দিয়ে ওপরে উঠে গেছে। তেতলায় কাকাবাবুর ঘরে কাকাবাবু তখন জামা কাপড় বদলে চেয়ারে বসে আপিসের কাজ করছিলেন বোধহয়। দীপঙ্করের পায়ের আওয়াজ পেয়েই হাতের ফাইলটা সরিয়ে ফেললেন। তারপর সামনের চেয়ারটা দেখিয়ে বললেন, বসো। দীপঙ্কর চেয়ারে বসল, কিন্তু কাকাবাবুর মুখের দিকে চেয়ে অবাক হয়ে গেল। কাকাবাবুর মুখটা যেন অন্য দিনের মতো নয়, খুব গম্ভীর। বললেন, তোমার সঙ্গে একটা কথা আছে বলে তোমাকে ডেকেছিলাম। দীপঙ্কর বললে, আপনি চলে আসার পর কিরণ খুব নাচছিল। কেন? খুব আনন্দ হয়েছে ওর। আমারও আনন্দ হয়েছে কাকাবাবু। আমাদের অনেক কষ্টের লাইব্রেরি, বিশেষ করে কিরণের। ও খুব ভালো ছেলে কাকাবাবু। নিজে না খেয়ে ওই লাইব্রেরিটা করেছে। লাইব্রেরি ওর ধ্যান জ্ঞান সব। ও রাত্রে ঘুমিয়ে ঘুমিয়েও লাইব্রেরির স্বপ্ন দেখে। কাকাবাবু সব কথা মন দিয়ে শুনলেন। তারপর বললেন, তোমাকে কি বলবো বলে ডেকেছি জানো? ওর সঙ্গে তুমি মেশো না। হঠাৎই দীপঙ্করের সামনে যেন বাজ পড়ল। যেন বিশ্বাসই হলো না কাকাবাবুর কথাগুলো। বলে, কেন কাকাবাবু? কাকাবাবু বললেন, হ্যাঁ, আমি বলছি ওর সঙ্গে তুমি আর মেশো না। কিন্তু ও তো খুব ভালো ছেলে কাকাবাবু। কাকাবাবু এবার আরও গম্ভীর হয়ে গেলেন। দীপঙ্করের ভয় করতে লাগলো কাকাবাবুর চেহারা দেখে। এত গম্ভীর হতে দীপঙ্কর কখনো দেখেনি কাকাবাবুকে। কিন্তু কিরণ তো কোনো দোষ করেনি কাকাবাবু, জানেন?
কত দুঃখ কষ্টের মধ্যে মানুষও, ওদের কত অভাব, একদিন ভাতও জোটে না ওদের। ওর বাবা আজ 8 বছর অসুখে ভুগছে। ওর মা পৈতে তৈরি করে, আর সেই পৈতে বিক্রি করে ওদের সংসার চলে। তবুও চাঁদার একটা আতলাও সংসারে খরচের জন্য দেয় না। ওর মতন সৎ ছেলে। থামো। কাকাবাবুর গলাটা বড় রুক্ষ কঠিন কর্কশ শোনালো। বললেন, তোমার বয়স কত দীপুবাবু? সেই দিনের ছেলে তুমি। পৃথিবীর কতটুকু জানো, কতটুকু দেখেছো তুমি? দীপঙ্কর কাকাবাবুর কথার কোনো জবাব দিতে পারলে না। তার সমস্ত মন যেন শিথিল হয়ে গেল কাকাবাবুর কথায়। কাকাবাবু আবার বলতে লাগলেন, মানুষের সবটা দেখা যায় না বাইরে থেকে। যেটা দেখা যায় সেটা আসল রূপ নয়। তোমার চেয়ে আমার অনেক বয়স হয়েছে, অনেক ভালো জিনিস দেখেছি, অনেক মন্দ জিনিসও দেখেছি। আমি তোমার ভালোর জন্যই বলছি, ওর সঙ্গে তুমি আর মেশো না। কথাগুলো বলেই কাকাবাবু চুপ করলেন। এইবার প্রতিবাদ করবার ক্ষমতাটুকুও নিঃশেষ হয়ে গেল দীপঙ্করের। কাকাবাবুর মুখের দিকে চেয়ে নির্বাক হয়ে রইল শুধু। কাকাবাবু বললেন, তোমার মা রয়েছেন, তার কত কষ্ট তুমি তো দেখেছ। কত কষ্ট করে পরের বাড়ি দাসীবৃত্তি করে তোমাকে মানুষ করে তুলেছেন। সে কি কিরণের সঙ্গে মেশবার জন্য? একদিন তোমাকেও তো 10 জনের একজন হতে হবে। চিরকাল এমনি পরের অন্নদাস হয়ে থাকলে কি জীবন সার্থক হবে? এইবারেও দীপঙ্করের মুখে প্রতিবাদের ভাষা জোগাল না। কাকাবাবু আবার বললেন, আজ হয়তো কিরণকে ছাড়তে কষ্ট হচ্ছে, একদিন এর চেয়েও আরও প্রিয় জিনিস তোমাকে ছাড়তে হবে। নিজের উন্নতির জন্য দরকার হলে তোমাকে সব ছাড়তে হবে। সংসার আর লাইব্রেরি এক জিনিস নয়। পৃথিবীও সেই আগেকার পৃথিবী আর নেই। বয়সের সঙ্গে সঙ্গে ভালো লাগারও রকম ফের হয়। সেই দিন বুঝবে আমার কথাই ঠিক, আমি যা বলছি অন্যায় বলিনি। তারপর অন্যদিকে মুখ ফেলেই বললেন, এবার যাও। দীপঙ্করের সাহসই হলো না আর একটু বসে থাকতে। আস্তে আস্তে উঠে সিঁড়ি দিয়ে দীপঙ্কর নামতে লাগলো নিচে। মনে হলো, এ কি হলো তার? কিরণকে ছাড়তে হবে? কি দোষ করেছে কিরণ? কিরণের মতো বন্ধু হয় নাকি? কিরণ যে তার প্রাণের বন্ধু, প্রাণের চেয়েও বড়। একদিন কিরণকে না দেখলে যে তার খারাপ লাগে। সেই ইনফ্যান্ট ক্লাস থেকে একসঙ্গে একই ক্লাসে পড়ে এসেছে, তারপর পাশাপাশি বড় হয়েছে। কত সুখ দুঃখে সঙ্গী সে। তার মা পর্যন্ত তাকে কিরণের সঙ্গে মেশা বন্ধ করতে পারেনি, আর সেই কিরণকে ছাড়বে দীপঙ্কর? কিরণ দোষটাই বা কী করলে? গরিব হওয়া কি দোষ? গরিব হওয়া কি অপরাধ? কিরণই তো বলেছিল, মানুষ যে গরিব হয় তা তো মানুষই করে। মানুষই মানুষকে গরিব করে, বড় লোক করে। তবে কেন কাকাবাবু কিরণের সঙ্গে মিশতে বারণ করলেন তাকে? কিরণের সঙ্গে যদি না মেশে দীপঙ্কর, কার সঙ্গে মিশবে সে? বড় লোকেরা কেন মিশবে দীপঙ্করের সঙ্গে? নির্মল পালিত কি মিশবে তার সঙ্গে? তার বাবা ব্যারিস্টার পালিত সাহেব কি ছেলেকে মিশতে দেবেন তার সঙ্গে? রাখালকেও তো চণ্ডীবাবু তার সঙ্গে মিশতে দেন না, যেটুকু মেশে তাও লুকিয়ে লুকিয়ে। তাহলে তাহলে কি করবে সে এখন? দীপঙ্করের মনে হলো তার পায়ের তলার মাটিটা যেন হঠাৎ সরে যাচ্ছে। সমস্ত আকর্ষণের মূলটা যেন হঠাৎ শিথিল হয়ে গেল। তার পায়ের তলার ভিত্তি, মাথার ওপরের আশ্রয়, চারিপাশের অবলম্বনগুলো যেন তার সামনে থেকে অদৃশ্য হয়ে যেতে লাগলো, আর সে যেন তলিয়ে গেল অতল সীমানা শূন্যতার মধ্যে। কেউ নেই তার, কেউ নেই তার। অথচ 2 দিন আগে যেন এই সমস্ত কিছুকে সে নিজের বলে অনুভব করেছে। এই কাকাবাবু, এই লক্ষ্মীদি, এই কালীঘাট, এই ধর্মদাস ট্রাস্ট মডেল স্কুল, আর এই কালীঘাটের রাস্তাঘাট, সমস্ত কিছুই যেন তার নিজস্ব ছিল। আকাশের মেঘটাও ছিল তার নিজস্ব,
আকাশে সূর্যটাও ছিল তার বড় আপন। আমড়া গাছের ডালের কাকটাও ছিল তার নিজস্ব, আর নিজস্ব ছিল রাস্তার ঘেউ কুকুরটাও। কাউকে ভালোবাসা বা ঘৃণা করার প্রশ্ন নয়, কাউকে দুঃখ দেওয়া বা কারোর কাছ থেকে দুঃখ পাওয়ারও প্রশ্ন নয়। এইখানকার যা কিছু ভালো, এইখানকার যা কিছু মন্দ, এই সংসারে যা কিছু জোটে, যা কিছু বড়, সবাইকে নিয়ে দীপঙ্কর হয়ে উঠেছিল সে। সবার সঙ্গেই দীপঙ্কর একাত্ম হয়ে গিয়েছিল। কিন্তু আজ কাকাবাবুর কথায় যেন সেই অবিশ্রান্ত প্রবাহ ধারায় এক ছেদ পড়ল হঠাৎ। দীপঙ্করের মনে হলো সে যেন আর নেই, আর সব কিছুই আছে। এই অঘোর দাদু, এই লক্ষ্মীদি, এই কালী মন্দির, এই ছিটে ফোঁটা সবাই আছে, শুধু সেই হারিয়ে গেছে। তার এই ভুবন থেকে শুধু সেই যেন হারিয়ে গেছে। তাকে যেন আর কোথাও খুঁজে পাওয়া যাবে না, চেষ্টা করলেও কেউ তার সন্ধান পাবে না। দীপু দোতলার বারান্দায় আসতে লক্ষ্মীদি দেখতে পেয়েছে। ঘরের দরজার বাইরে এসে এতক্ষণ দীপঙ্করের জন্যই হয়তো অপেক্ষা করছিল। কাছে এসে নিচু করে বললে, এতক্ষণ কি কথা হচ্ছিল রে কাকাবাবুর সঙ্গে? দীপঙ্করের চোখের দৃষ্টি যেন কেমন কেমন। লক্ষ্মীদি কাঁধে হাত দিলে তার, তারপর বললে, কি হলো রে তোর? দীপঙ্কর বললে, লক্ষ্মীদি, আমি এখন বাড়ি যাই। কেন, কি হলো তোর? কাকাবাবু এতক্ষণ কি বলছিলেন? আমি তোমাকে পরে সব বলবো লক্ষ্মীদি, আমি এখন বাড়ি যাই। লক্ষ্মীদি কেমন যেন অবাক হয়ে গেল, কিছুই বুঝতে পারলে না। দীপঙ্কর বললে, তুমি কিছু মনে করো না লক্ষ্মীদি, আমার এখন কিছুই ভালো লাগছে না, আমি এখন বাড়ি যাই। এই বলে লক্ষ্মীদির হাত ছাড়িয়ে দীপঙ্কর তাড়াতাড়ি বারান্দা পেরিয়ে সিঁড়ি দিয়ে একতলায় নামতে লাগল। আজ যেন দীপঙ্করের চোখে এই বাড়িটা বড় অচেনা ঠেকছে। একদিন এই বাড়িটার সঙ্গে তার সমস্ত অন্তরাত্মা ক্রমে ক্রমে ঘনিষ্ঠ হতে আরম্ভ করেছিল, আর আজ যেন মনে হলো তার সব বন্ধন, সব আকর্ষণ এক নিমিষে ছিন্ন ভিন্ন হয়ে গেছে। এখানে এই বাড়িতেই শুধু নয়, এই সংসারে, এই পৃথিবীতেও যেন তার আর কোনো অধিকার নেই। দরজাটা খোলাই ছিল। দীপঙ্কর সোজা রাস্তায় গিয়ে নামল। ঈশ্বর গাঙ্গুলি লেনে এই সময় নির্জন। অন্ধকারের মধ্যে নেমে দীপঙ্কর যেন এতক্ষণে সব স্পষ্ট দেখতে পেলে নিজেকে। এতক্ষণ কাকাবাবুর বাড়ির ভেতর আলোর মধ্যে সবই যেন অস্পষ্ট ঠেকছিল তার। কি আশ্চর্য! আরে তুমি এখানে, আর তোমার মা যে ওদিকে খোঁজাখুঁজি করছে। সামনে সতী দাঁড়িয়ে, সতীও যেন বাড়ির মধ্যে ঢুকছিল। দীপঙ্করকে সতী প্রথম দেখতে পেয়েছে। অন্ধকারের মধ্যে দীপঙ্করের কোনো দিকে খেয়াল ছিল না। সতীর মাথার কোকড়ানো চুলগুলো মাথায় ঝেপে রয়েছে। দীপঙ্কর এক দৃষ্টে অন্যমনস্কের মতো সেই দিকেই চেয়েছিল। হঠাৎই যেন তার হুঁশ হলো, বলে, ও, এই বলে নিজের বাড়ির দিকে যাচ্ছিল। মনে হলো না, সে নেই, সে কোথাও নেই, সে হারিয়ে গেছে। এই পৃথিবী থেকে সে নিঃশেষ হয়ে গেছে চিরদিনের জন্য। কেউই তাকে খুঁজে পাবে না, কেউই তার সন্ধান পাবে না। এই শোনো। সতীর গলার আওয়াজ পেয়ে দীপঙ্কর পেছন ফিরলে। তখনও সতী দাঁড়িয়ে আছে পৈঠের ওপর। সেই ঝাঁকড়া ঝাঁকড়া কোকড়ানো চুল মাথার ওপর ঝুলে রয়েছে। এই একটু শোনো। দীপঙ্কর মেশিনের মতো আস্তে আস্তে সতীর সামনে গিয়ে দাঁড়ালো। তারপর বললে, আমাকে ডাকছো? হ্যাঁ। কোথায় ছিলে এতক্ষণ? কার সঙ্গে কথা বলছিলে? দীপঙ্কর যেন বুঝতেই পারলে না, সতীর কথাগুলো যেন অন্য কাউকে লক্ষ্য করে বলা হচ্ছিল। বললে, আমি? আমাকে বলছো? সতী বলল, তোমাকে বলছি না তো আবার কাকে বলছি? আর কে আছে এখানে? এই বলে সতী খিলখিল করে হাসল আর বললে, তোমাকেই তো বলছি, এতক্ষণ আমাদের বাড়িতে কি করছিলে?
বারে, কেন তোমাদের বাড়িতে যেতে নেই? দীপঙ্কর যেন আরও হতবুদ্ধি হয়ে গেল। কাকাবাবুর বাড়িতে তার যাওয়া আসা নিয়ে এতদিন কেউ কোনো প্রশ্ন করেনি, কেউ তো তার অধিকার বোধ নিয়ে কোনো তর্ক তোলেনি এমন করে। কাকাবাবু কি তার পর? আবার বললে, কেন? ও কথা জিজ্ঞেস করছো কেন? সতী বললে, বলো না, এতক্ষণ কি করছিলে আমাদের বাড়িতে? কার সঙ্গে কথা বলছিলে? দীপঙ্কর চুপ করে রইল। হঠাৎই তার মনে পড়ে গেল লক্ষ্মীদির কথাগুলো, লক্ষ্মীদির কষ্টের কথা, লক্ষ্মীদির জীবনের কথা। বলো, কার সঙ্গে কথা বলছিলে? আমার দিদির সঙ্গে? দীপঙ্কর সোজাসুজি সতীর চোখের দিকে চোখ রাখল। অন্ধকারের মধ্যে সতীর চোখের লেখা পড়তে চেষ্টা করল দীপঙ্কর। সতী কি তাকে সন্দেহ করছে? ভালো করে লেখাগুলো পড়া যায় না, তবুও দীপঙ্কর অনেকক্ষণ ধরে সেই দিকে চেয়ে চেয়ে দেখতে লাগল। অন্ধকার ঘন হয়ে আসছে আরও। ঈশ্বর গাঙ্গুলি লেনের এইখানটা আরও নির্জন হয়ে আসছে। খোলা দরজার দিকে পিঠ করে সতী দাঁড়িয়েছিল। দীপঙ্কর রাস্তার উপর দাঁড়িয়ে তার দিকে চেয়ে দেখছে। ভেতরের বারান্দার আলোটা এসে পড়েছে সতীর পিঠে, মাথার চুলে আর শাড়ির আঁচলে। বলো না, চুপ করে রইলে কেন? আমার দিদির সঙ্গে কথা বলছিলে? দীপঙ্কর মাথা নাড়লে, বললে, না। তবে কার সঙ্গে? কাকাবাবুর সঙ্গে। কথাটা শুনে সত্যি যেন একটু নিশ্চিন্ত হলো বলে মনে হলো। বললে, তা এতক্ষণ বাড়ির বাইরে রয়েছ আর তোমার মা যে এদিকে তোমার জন্য ভাবছে বসে বসে। যাও, বাড়ি যাও শিগগির। এই বলে সতী হয়তো বাড়ির ভেতর চলে যেত, কিন্তু দীপঙ্কর একটা প্রশ্ন করে বসল। বলে, কেন? লক্ষ্মীদির সঙ্গে যদি গল্পই করে থাকি, তাতে কী দোষ হয়েছে? সতী মুখ ফেরালে, ঘুরে দাঁড়িয়ে বললে, আমি কি বলেছি দোষ হয়েছে? লক্ষ্মীদির সঙ্গে যত ইচ্ছে গল্প করো না, তাতে আমার কি? তবে ওরও তো লেখাপড়া রয়েছে, আর তোমারও লেখাপড়া আছে। অত গল্প করা কি ভালো? তোমার মা বলছিল তুমি নাকি একদম লেখাপড়া করো না। হঠাৎই যেন সতী অন্যরকম হয়ে গেল, সেই সতী আর নয়। দীপঙ্কর বললে, আমি তো লেখাপড়া করি। ছাই করো, আমি সব শুনে এলাম তোমার মার কাছে। পাড়ার একটা কি ছোড়া রয়েছে, ফেল করা ছেলে, কেবলই তার সঙ্গে দিন রাত মেশো, আমি সব শুনে এসেছি। দীপঙ্কর হঠাৎ জিজ্ঞেস করলে, তা তুমি যে আমাদের বাড়িতে হঠাৎ গিয়েছিলে, কেন যেতে নেই? দীপঙ্কর বললে, না না, তা বলছি না, হঠাৎ আমাদের বাড়িতেই বা গেলে কেন, সেটা জিজ্ঞেস করছি। সতী এইবার কথাটা শুনে একটু হাসল, তারপর বললে, লক্ষ্মীদি ঠিকই বলেছে দেখছি। লক্ষ্মীদি? লক্ষ্মীদি কি বলেছে আমার সম্বন্ধে? বলেছে দীপুকে বাইরে থেকে যা ভাবিস, ও কিন্তু তা নয়, ও খুব চালাক ছেলে, তাই তো তোমার সঙ্গে ভাব করতেই তোমার বাড়িতে গিয়েছিলুম। দীপঙ্কর বললে, আমার সঙ্গে ভাব করার তো খুব গরজ দেখছি তোমার। সেই কথার উত্তর না দিয়ে সতী বললে, সেই দিনকার কথাটা তোমার মাকে বললাম, তোমার ঘাড়ে মাল বইয়ে নিয়ে এসেছিলুম। শুনে খুব হাসলেন তোমার মা, আর বললেন, ওই ছেলেকে নিয়েই হয়েছে আমার যত জ্বালা। তুমি নাকি ঘুমিয়ে ঘুমিয়ে কথা বলো। এই বলে আবার হাসতে লাগলো সতী। বিকেলবেলা লক্ষ্মীদের কাছে সতীর সম্বন্ধে শোনা কথাগুলো আবার মনে পড়তে লাগলো দীপঙ্করের। হঠাৎই জিজ্ঞেস করলে, আচ্ছা সত্যি বলো তো, তুমি কেন গিয়েছিলে আমাদের বাড়িতে? এমনি। কেন, যেতে নেই? না না, সত্যি করে বলো। এতদিন তো এসেছ, এর আগে তো কোনো দিন যাওনি, হঠাৎ এতদিন থাকতে আজই বা গিয়েছিলে কেন? সতী বললে, কেন, তুমি চাও না আমি যাই? না, সেই কথা বলছি না, নিশ্চয়ই তোমার কোনো উদ্দেশ্য ছিল। কই, লক্ষ্মীদি তো কখনো যায়নি।
কাকিমাও তো যায়নি, কাকাবাবু তো যায়নি, হঠাৎ তুমিই বা গিয়েছিলে কেন? ও মা, তা আর কেউ না গেলে কি আমার যেতে নেই? আমি হয়তো ওদের মতো নই, ওদের থেকে আমি আলাদা। দীপঙ্কর মাথা নাড়ল, বললে, না, সেই কথা বললে শুনব না। তুমি মোটেও আলাদা নও। সত্যি অবাক হয়ে থমকে দাঁড়িয়ে রইল কথাটা শুনে। একটা কথাও তার মুখ দিয়ে বেরোলো না। দীপঙ্কর বললে, আসল কথা তা নয়, আসল কথাটা আমি জানি। কি আসল কথা? দীপঙ্কর বললে, তুমি কী জন্য আমাদের বাড়ি গিয়েছিলে তা আমি জানি, তুমি না বললেও বুঝতে পারি। সত্যি আরও অবাক হয়ে গেল, বললে, কি জানো তুমি শুনি? কী জন্য আমি গিয়েছিলাম তোমাদের বাড়িতে বলো দেখি? দীপঙ্কর বললে, সে আমি তোমায় বলবো না। সত্যি আরও এগিয়ে সিঁড়ির 2 ধাপ নেমে এলো, বললে, তা শুনি না, কি জানো তুমি? না, সে আমি কিছুতেই বলবো না তোমাকে। দীপঙ্করের মনে হলো সত্যি যেন তার দিকে তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে চেয়ে দেখছে, যেন তার মনের কথাগুলো দেখতে চেষ্টা করছে। অনেক কাছে সরে এসেছে সত্যি, আর ঠিক সেই কারণেই বুঝি দীপঙ্কর আরও পিছিয়ে দাঁড়ালো। বলে, তোমরা ভাবো আমি কিছুই বুঝতে পারি না, না? সত্যি বললে, বেশ তো, তা কে বলেছে আমরা ওই কথাই ভাবি? দীপঙ্কর বললে, তোমরা সবাই সেই কথাই ভাবো। তুমি ভাবো, তোমার কাকাবাবু ভাবেন, কাকিমাও তাই ভাবেন। কিন্তু এটা জেনে রেখো, আমার কাছ থেকে কোনো কথা আদায় করতে পারবে না। তোমরা আমার বাড়িতে গিয়ে আমার মার সঙ্গে যতই ভাব করো আর যতই বন্ধুত্ব করো, আমি কিন্তু কিছুই বলবো না। হঠাৎই দীপঙ্করের এই কথাগুলো শুনে সত্যি কি বলবে ভেবেই পেলে না। বললে, তার মানে? দীপঙ্কর বললে, না, তার মানেও আমি বলবো না। তোমরা সকলকে কষ্ট দাও, সকলকেই দুঃখ দাও কেবল, অথচ দুঃখ দিলে লোক কত কষ্ট পায় তা জানো না? সত্যি কিছুই বুঝতে পারছিল না। বললে, কার কথা বলছো? দীপঙ্কর বললে, আমি কার কথা বলছি তাও বলবো না। কেন বলতে যাব তোমাকে? কে তুমি? তুমি তো কেবলই সন্দেহ করো। সন্দেহ করি? কাকে? কাকে সন্দেহ করি? দীপঙ্কর বললে, যেন জানো না কাকে সন্দেহ করো, আবার মুখ ফুটে তোমাকে বলে দিতে হবে? সতী যেন কি ভাবলো এক মুহূর্তের জন্য, তারপর বললে, কার কথা বলছো বলো তো? কে এসব কথা বলেছে তোমাকে? লক্ষ্মীদি? দীপঙ্কর বললে, আমি বলে দিই আর তুমি সকলকে সব কথা বলে দাও, আমি কিচ্ছু বলবো না। সতী একটু থেমে বললে, কিন্তু আমি সন্দেহ করি কাকে তা বললে না তো? কাকে আবার? আমাকে? আমাকেই তো তুমি সন্দেহ করো। আমি কি জানি না মনে করো? তোমাকে সন্দেহ করি? তোমাকে সন্দেহ করতে যাব কেন? আর কিসের জন্য তোমাকে সন্দেহ করব? কি করেছো তুমি? সে আমি বলবো না। এই বলে দীপঙ্কর সোজা নিজের বাড়ির মধ্যে ঢুকে পড়ল। দীপঙ্করের মনে হলো আর একটু দাঁড়ালেই যেন সতী তার কাছ থেকে সমস্ত কথা আদায় করে ফেলত। রাত্রে খেতে বসে মা বললে, কাল যেন কোথাও আড্ডা দিতে বেরিও না, আমার সঙ্গে এক জায়গায় যেতে হবে। তাকে নিয়ে মার সেই দুর্ভাবনার দিনগুলোর কথা এখনও আজও মনে আছে দীপঙ্করের। কি দিনই না গেছে সেই সব। ফর্সা কাপড় সাবান দিয়ে কেচে ছেঁড়া জামাটা সেলাই করে দিয়েছে। কোথাও নিয়ে যাবার আগে শার্ট পরিয়ে, জুতো পরিয়ে, চুল আজড়িয়ে দিয়ে নিয়ে গেছে বাড়ি বাড়ি। কোথায় কার সঙ্গে গঙ্গার ঘাটে আলাপ হয়েছে, নিজের দুঃখের কথা গল্প করেছে, ছেলের কথাও বলেছে। ছেলের কথা বলতে বলতে মার মুখ ব্যথা হয়ে গেছে কতবার। কোথায় কোন হরিশবাবু চাকরি করেন সওদাগরি অফিসে, তার বউয়ের সঙ্গে ভাব করে মা নিয়ে গেছে তাদের বাড়ি। হরিশবাবু, হরিশচন্দ্র গাঙ্গুলি।
কোথাকার কোন মার্চেন্ট অফিসের বড়বাবু। বাড়ির ভেতরে ঢুকে অন্দরমহলে মা ঘোমটা দিয়ে দাঁড়িয়ে থাকত। শিখিয়ে দিত পায়ে হাত দিয়ে প্রণাম করবে, যেন বলতে না হয়। হরিশবাবু জিজ্ঞেস করেছিলেন, চাকরি? আড়াল থেকে মা বলতো, আপনি একটু চেষ্টা করলেই করে দিতে পারেন। কত লোকের উপকার করেছেন আপনি। বিধবার একটা উপকার করলে আজীবন মনে রাখব। হরিশবাবু বলেছিলেন, তা দিও একখানা দরখাস্ত আমার হাতে, দেখি কি করতে পারি। আর শুধু হরিশবাবুই নয়, কোথা থেকে সব কত নতুন নতুন লোকের সন্ধান আনত মা। নতুন নতুন মুখ, নতুন নতুন পাড়া, সব জায়গাতেই মার হাত ধরে যেত দীপঙ্কর। সবাই ওই একই কথা বলতো, আচ্ছা দিও একখানা দরখাস্ত, দেখি কি করতে পারি। আর শুধু দরখাস্তই দিয়ে আসা নয়, তারপর মাঝে মাঝে মনে করিয়ে দিয়েও আসতে হতো। চুপি চুপি করুণ মুখ করে দাঁড়াতো গিয়ে দীপঙ্কর। তারা জিজ্ঞেস করতেন, কি চাই? দীপঙ্কর বলতো, আগে সেই দরখাস্ত একখানা দিয়ে গিয়েছিলাম আপনার কাছে। অবশ্য তারা অনেকেই রেগে যেতেন, বলতেন, তা দরখাস্ত দিয়ে গেলে কি আর চাকরি হয়ে যাবে অমনি? দিনকালটা কীরকম পড়েছে তা বুঝতে পারছো না? 6 টাকা করে চালের মণ, 8 টাকা সের সর্ষের তেল। চাকরি কোত্থেকে আসবে? চাকরি কি গজাবে? আপনি যে মনে করিয়ে দিতে বলেছিলেন, মনে করিয়ে দিলেই চাকরি হয়ে যাবে অমনি? চাকরি কি গাছের ফল? আবার কারো কারো বাড়িতে মা গিয়ে মুড়ি ভেজে দিয়ে আসতো, বড়ি দিয়ে আসতো, আর বলতো, আমার ছেলের চাকরির কথাটা একবার কর্তাকে মনে করিয়ে দিও দিদি, সময় মতো। এমনি করে মাসের পর মাস চলে যেত, কিন্তু দরখাস্তের জবাবও আর আসতো না। দীপঙ্করের মা খাইয়ে দাইয়ে ফর্সা জামা কাপড় পরিয়ে পাঠিয়ে দিত বারবার। দীপঙ্করও যেত, কিন্তু চাকরি আর হতো না। শেষে নিপেনবাবুর খবর পাওয়া গেল। গঙ্গার ঘাটেই একজন কে বুঝি বলেছিল নিপেনবাবুর কথা, আর সেইখানেই মা নিয়ে গেল। নিপেনবাবু অনেক লোককে চাকরি করে দিয়েছেন। প্রথম দিনেই নিপেনবাবু বলেছিলেন, চাকরি হওয়াটা তো শক্ত নয় দীপুর মা, মুশকিল হলো গিয়ে ওই সাহেবদের নিয়ে। মা বলেছিলেন, আপনি পরোপকারী লোক, আপনি অনেকেরই চাকরি করে দিয়েছেন। নিপেনবাবু বলেছিলেন, দিনকাল বড় খারাপ দীপুর মা, যা দিনকাল পড়েছে এখন চাকরি করে দেওয়া বড় শক্ত। এককালে কত লোককে ঢুকিয়ে দিয়েছি, তখনকার সব সাহেবই ছিল অন্যরকম, তারা পরে দুঃখ বুঝত। এখন যে কি দিনকাল পড়ল, সর্ষের তেল বলে 8 আনা সের, আর চালের দাম দেখো না, বাঁক তুলসী চাল 6 টাকা মণ। তা কি খাবে লোকে? প্রথম প্রথম এমনি অনেক কথা বলতেন, বারবার ঘোরাতেন। মা বাড়ির ভেতরে গিয়ে নিপেনবাবুর স্ত্রীর সঙ্গে কথা বলতেন। বলতো, তুমি একটু বলে দাও না দিদি কর্তাকে, আমি আর পাচ্ছি না, আমার শরীর আর বইছে না। তা শেষে একদিন খোলাখুলি বলে ফেললেন নিপেনবাবু। বললেন, তা তোমাকে খুলেই বলি দীপুর মা, এ তো আর মার্চেন্ট অফিস নয় তোমার, এ হলো গে সাহেবদের অফিস। এইখানে একবার ঢুকতে পারলে আর চাকরি যায় না সারা জীবন। তারপর কত সুবিধে, তুমি হলে গিয়ে বিধবা মানুষ, ছেলের পাশ নিয়ে কাশী, বৃন্দাবন, গয়া, শ্রীক্ষেত্র কত জায়গায় ঘুরতে পারবে, একটা পয়সাও লাগবে না। তা কম সুবিধে? সেই সুবিধের জন্যই তো আপনার কাছে আসা দাদা। তা দাদা তো আর আপিস নয় দীপুর মা, আমার যদি আপিস হতো আমি আজই হুকুম দিয়ে দিতাম, এই এক্ষুনি দীপঙ্করকে চাকরি দিয়ে দাও। খাতায় নাম উঠে যেত, আর মাসে মাসে 33 টাকা মাইনে হয়ে যেত, আর তারপর পায়ের ওপর পা তুলে দিয়ে আয়েশ করো না। তাই তো বলছিলুম দীপুর মা, মুশকিল হয়েছে গিয়ে ওই সাহেবদের নিয়ে। মা বলতো, আপনি বললে আবার মুশকিল কি হবে দাদা?
আরে না, তুমি বোঝো না, সবাই তো আর তোমার আমার মতো সাধু পুরুষ নয়। তারা এসেছে 7 সমুদ্র 13 নদী পেরিয়ে, এখানে কি শুধু মুখ দেখাতে? তারা হলো গিয়ে ঠাকুরের বাড়া। ঠাকুরকে যেমন নৈবেদ্য দিতে হয়, সাহেবদেরও তেমনি ভেট দিতে হয়। ভেট? কত টাকার ভেট দাদা? নিপেনবাবু বলেছিলেন, তা কম করেও 25 টাকা ভেট না দিলে তো আর সাহেব ঠাকুরের পেট ভরবে না। এই ধরো 2টো মুরগি, কিছু ফল ফুলুরি, একটা গিনি, নতুন গুড়ের সন্দেশ, আর 1 বোতল গিয়ে বিলিতি মদ। আর তারপর আছে বাবুদের চাপরাশিদের বকশিস। তা সব মিলিয়ে টাকা 25 পড়বে। 25 টাকার কথা সেই প্রথম দিয়েছিলেন নিপেনবাবু। মাও কথা দিয়েছিলেন, যেমন করে পারে জোগাড় করবে 25টা টাকা। তা 25টা টাকা হলেই একেবারে হাতে স্বর্গ পেয়ে যাবে দীপঙ্কর। তারপর সারা জীবন যত পারো আয়েশ করো, রেলের পাশ নিয়ে হিল্লি দিল্লি ঘুরে বেড়াও, তীর্থধর্ম করো, কেউ তোমাকে কিচ্ছু বলবে না। কারোর বাবার সাধ্যি নেই যে তোমার চাকরি খায়। সরকারি চাকরির ওই তো মজা। আর তারপর বছর বছর 3 টাকা করে ইনক্রিমেন্ট। কত বাবুয়ানি করবে করো না, কত লবাবি করবে করো। কাজের মধ্যে সকাল 10টায় হাজরে দেওয়া, আর বিকেল 5টায় অফিস থেকে মুক্তি, আর দুপুরবেলা আধ ঘন্টা টিফিন টাইম। তা তোমার ছেলের সঙ্গে একটা টিফিন কৌটো দিয়ে দিও, একটা বেগুন ভাজা আর 2টো পরোটাও দিয়ে দিও। আর চা খাওয়া যদি বদনেশা থাকে তাহলে 2 পয়সায় 1 বাটি চা, তারও ব্যবস্থা আছে সেখানে। না না, দীপু আমার চা খায় না দাদা। সে না খাক, সে তো পরের কথা, আগে চাকরি তো হোক। তা চাকরি হলে মা মন্দিরে গিয়ে পুজো দিয়ে আসবে। ওই ষষ্ঠী, গণেশ, ভুবনেশ্বরী, নকুলেশ্বরতলা সব জায়গাতেই মা মানত করে আছে। সব দেবদেবীকে কামনা জানানো আছে। কামনা পূরণ হলেই মা পুজো দেবে। এই যে মার কত দিনের সাধ, মার যে কত দিনের বাসনা। কিন্তু 25টা টাকা কেমন করে কোথার থেকে জোগাড় হয়? বাইরের রাস্তায় এসে দীপঙ্কর বললে, ও চাকরি আমি করব না মা। কেন? কেন করবি না তুই? না মা, ঘুষ দিয়ে আমি চাকরি করব না। ঘুষের কথা তো উনি বললেন না। সাহেবকে ভেট দিতে হবে, ঘুষ বলছিস কেন? দীপঙ্কর বললে, ও একই কথা, ওর নামই ঘুষ। মা বিরক্ত হলো, বললে, তবে তুই নিজে যা হোক করে একটা চাকরি জোগাড় করে নে, আমাকে যেন তাহলে আর কষ্ট করতে হয় না। আর আমি তাহলে আর তোমার চাকরির মধ্যে থাকবো না। আমার তো ভালোই, কিন্তু আমি আর সকাল নেই বিকেল নেই এই রাঁধা বাড়াও করতে পারবো না বাপু, সেটাও বলে রাখছি। দীপঙ্কর আর কিছু কথাই বললে না। মা যেন রেগে গিয়ে আগে আগে চলতে লাগলো। কালীঘাট মন্দিরের কাছে আসতে দীপঙ্কর বললে, মা। মা কোনো কথাই বললেন না, যেমন চলছিল তেমনি চলতে লাগলো। দীপঙ্কর আবার ডাকলে, মা। কি? বল। তুমি আমার ওপর রাগ করলে? মা বললে, ও রাগ ফাগ বুঝে নে বাপু, আমি জ্বলছি নিজের জ্বালায়, আর ছেলের এখন মান অভিমানের জ্ঞান হয়েছে। তা বলি, অতই যদি মান অসম্মানের জ্ঞান, তা মরতে আমার পেটে জন্ম নিলি কেন তুই? বড় লোকের বাড়িতে জন্মাতে পারলি না, যেখানে ফেলে ছড়িয়ে 2-10টা মানুষ হলেও কারোর গায়ে লাগে না? গজগজ করতে লাগলো মা, বলতে লাগলো, অঘর দাদু আর কদিন, বুড়ো মানুষ যতদিন আছে ততদিন তবু খেতে পড়তে পারছিস। তারপর তারপর কার কাছে গিয়ে দাঁড়াবে? কে খেতে দেবে তোমাকে? ওই বুড়ো মানুষ গালাগালি দিক আর যাই করুক, কে করবে অমন করে? উনি গেলে কি করে বাঁচবে, সেটা একবার ভেবেছ? সারা রাস্তায় এমনি করে উপদেশ দিতে দিতে চলল মা। কথাগুলো বলতে বলতে মার গলা যেন বুঝে আসছিল।
বাড়িতে আসতেই দীপঙ্করের যেন কেমন অনুতাপ হতে লাগলো। বললে, মা। মা রেগে বললে, কি, আবার খিদে পেয়েছে? আমার কাছে খিদের কথা আর বলো না তুমি। আমি আর খেতে দিতে পারবো না। যেইখান থেকে পারো তুমি এবার নিজে জোগাড় করে নাও। আমি খেতে দিতে পারবো না, এই বলে রাখলুম। দীপঙ্করের যেন কান্না পেয়ে গেল। চোখ ফেটে জল আসতে লাগলো। হঠাৎ 2 হাতে মাকে জড়িয়ে ধরল। বললে, মা, তুমি রাগ করো না মা। তুমি রাগ করলে আমার যে ভালো লাগে না মোটেই। ভালো না লাগে না লাগুক, আমি তার কি জানি? আমি তার কি করব? আমার যেমন কপাল, আমার মরণ হলেই বাঁচি। ছাড় আমাকে, ছাড় তুই। আমার কাজ আছে, ছাড়। দীপঙ্কর কিছুতেই ছাড়বে না। তার মনে হলো মাকে ছাড়লে তার মা আর থাকবে না। তার মাকে হারালে সে বাঁচবে কি করে? কোথায় থাকবে? মাই তো তার সব। বললে, মা, তুমি মুখ গম্ভীর করে আছো কেন? তা গম্ভীর করব না তো কি হাসবো? তা আমার হাসিরই কপাল বটে। না, তুমি একবার হাসো। না হাসলে তোমাকে ছাড়ব না আমি। তুমি একটিবার হাসো। তোমার 2টি পায়ে পড়ি মা, তুমি হাসো। মা দীপঙ্করকে ছাড়াতেও পারে না, আর দীপঙ্করও মাকে ছাড়বে না। মা বললে, তোর লজ্জা করে না কথা বলতে দীপু? আমার দুঃখ তুই যদি বুঝতিস তাহলে কি আমার এই হাল হয়? আমি তোর জন্য দৌড়ে দৌড়ে ভিক্ষে করে বেড়াচ্ছি, আর তুই কি না আমাকে হাসতে বলছিস? পোড়া মুখে হাসি আসে? হাসবার মুখ তুই রেখেছিস? মার মুখটা ধরে দীপঙ্কর সোজা তার দিকে টেনে নিয়ে বললে, তবু তুমি হাসো মা একবার, আমি দেখি। দীপঙ্কর দেখতে লাগলো মা যেন একবার হাসবার চেষ্টা করলে, কিন্তু হাসতে গিয়েও হঠাৎ মা যেন কান্নায় ভেঙে পড়ল একেবারে। হঠাৎই দীপঙ্করকে বুকে জড়িয়ে ধরে একেবারে হাউ মাউ করে কেঁদে ফেললে। ছেলের মাথাটা বুকের মধ্যে নিয়ে বলতে লাগলো, তুই কি না আমায় হাসতে বলিস দীপু? হাসতে কি আমি চাই না রে? হাসতে যে আমার কত স্বাদ। আজ কত বছর ধরে একদিন হাসতে পারবো বলে মাকে ডাকছি, সেই আমাকে তুই হাসতে বলিস দীপু? আমার মতো এমন করে সংসারে কেউ আর হাসতে চায় না যে দীপু। বলতে বলতেই মার চোখের জলগুলো টপটপ করে দীপঙ্করের মাথার উপর ঝরে পড়তে লাগলো। আর মার বুকের মধ্যে মাথা ঠেকিয়ে দীপঙ্করের মনে হলো, না থাক তার চাকরি, না থাক তার টাকা, কিছুই তার না থাক। তার তো মা আছে। মা মানেই তো সব। মা মানেই তো সব কিছু। সংসারে মা থাকলে আর কি চাই? যার মা আছে তার আর কিসের দরকার? মা মানেই তো সংসার, সংসার মানেই তো মা, মা থাকা মানেই সব থাকা। দীপঙ্কর বললে, আমি আর তোমাকে কষ্ট দেব না মা, তুমি চুপ করো। এমনি করে কতদিন যে মা ছেলেতে ঝগড়া হতো আর কতদিন যে ভাব হতো তারই অত্যা নেই। দীপঙ্করের মনে হতো, অঘ্রদাদু যতই তাকে ভালোবাসুক, প্রাণমথবাবু যতই তাকে বিপদে সাহায্য করুক, কিরণ যতই প্রাণের বন্ধু হোক, মার মতন তো কেউ নয়। মা না থাকলে কোথায় আশ্রয় পেত সে? মা না থাকলে এই বিরাট পৃথিবীতে সে কি করত? সেদিন বাড়িতে যেতেই দীপঙ্কর জিজ্ঞেস করলে, মা, ওদের বাড়ির একটা মেয়ে এসেছিল বুঝি? মা বললে, হ্যাঁ রে, তুই যে ওদের বাড়িতে অত যাস তা তো বলিসনি। দীপঙ্কর বললে, ওরা খুব বড় লোক মা, কাকাবাবু খুব বড় চাকরি করে। মা বললে, তা তুই যে এত যাস, একটা কাজের কাজ তো করতে পারিস না? একবার শুধু মুখের কথা বললেই তো একটা চাকরি হয়ে যায় শুনলাম। কেন? কে বললে তোমাকে? সতী বলেছে বুঝি? অনেক দিন অনেক জায়গায় অনেক মানুষকে খোসামত করে করে মা যেন আশাই ছেড়ে দিয়েছিল, একেবারে হতাশ হয়ে পড়েছিল।
অনেক দুঃখের বোঝা বয়ে বয়ে মা যেন একেবারে ভেঙে পড়েছিল। মা এতদিন পাড়ায় পাড়ায় ঘুরে বেড়াচ্ছে, আর তারই নিজের বাড়ির দোরগড়ায় যে চাকরি এসে হাজির হবে তা হঠাৎ বিশ্বাস করতে হয়তো সাহসই হয়নি মার। মা বললে, কালকেই একবার বলিস, বুঝলি? আমি বলতে পারবো না মা। তা পারবে কেন? তাও তো আমাকেই করতে হবে। পারবে কেবল কিরণের সঙ্গে আড্ডা দিয়ে ঘুরে বেড়াতে। ও ফেল করেছে, ওর সঙ্গে তোমার এত বেড়াবার দরকার কি? কাল একবার যাবি, বুঝলি? তা সতী এসেছিল তোমার কাছে কি করতে মা? মা বললে, সে তোর কথাই তো জিজ্ঞেস করছিল বারবার। আমি বললাম, বাপ মা মরা ছেলে, সে তুমি তোমার কাকাবাবুকে বলে যদি একটা চাকরি বাকরি করে দাও তো গরিবের ছেলের একটা উপকার হয়। দীপঙ্কর তবু যেন খুশি হলো না শুনে। বলে, কিন্তু কি করতে এসেছিল কিছু বললে না? কি আবার করতে আসবে? পাশের বাড়িতে লোক বেড়াতে আসে না? কেন? ওর কাকিমা তো আসে না, লক্ষ্মীদিও তো আসে না, সতী কেন এলো? তা সবাই কি আর একরকম হয়? ওই মেয়েটা হয়তো আলাদা ধরনের, একটু মিশুকে স্বভাব। এক একজনের একটু মিশুকে স্বভাব তো থাকে, তেমনি এসেছিল। দীপঙ্কর বললে, না মা, তা নয়, আসলে অন্য উদ্দেশ্য ছিল, তুমি সেটা বুঝতে পারোনি। ও মা, লোকের বাড়িতে লোকে বেড়াতে আসবে, তার আবার উদ্দেশ্য কি থাকবে? আর ওরা হলো কি বড় লোকের মেয়ে, বাপের টাকা আছে। আমাদের মতো গরিব লোকের বাড়িতে বেড়াতে এসে কী লাভ ওদের? এমনি সময় কাটাতে এসেছিল। দীপঙ্কর হাসল, বললে, না মা, তুমি ভালো মানুষ তো, সরল প্রকৃতির লোক, ধরতে পারোনি আসলে একটা উদ্দেশ্য ছিল মেয়েটার, সেটা আমি জানি। উদ্দেশ্য আবার কি থাকতে পারে? দীপঙ্কর বলেছিল, একটা উদ্দেশ্য, তুমি সেসব বুঝতে পারবে না। ওরা খুব চালাক মেয়ে তো, তোমার কাছে তাই খুলে কিছুই বলেনি। কিন্তু খুলে বলবারই বা কী আছে তাই বল না। দীপঙ্কর বললে, ওরা বর্মার মেয়ে, তা জানো তো? বর্মার মেয়েরা কিন্তু এখানকার মেয়েদের মতো নয় মা, খুব চালাক। আর ওদের পেটে পেটে বুদ্ধি, ওরা লোককে খুব কষ্ট দেয়। এই ধরো যদি জানতে পারে যে তোমার একটা খুব ভালো হচ্ছে, তাহলে কিছুতেই আর তোমার ভালো হতে দেবে না, কেবলই চাইবে কিসে তোমার খারাপ হয়। ওরা এই রকমই। আর পেছনে পেছনে নজর রাখবে যেন কেউ তোমার ভালো না করতে পারে, আর কেবলই সন্দেহ করবে সকলকে। দীপঙ্করের মা ছেলের কথা কিছুই বুঝতে পারলে না। বললে, তার মানে? তার মানে ওরা লোক ভালো নয়, বুঝতে পেরেছ? লোক ভালো নয়? কিসে বুঝলি তুই? দীপঙ্কর বললে, আমি যে দেখেছি ওদের বাড়ি গিয়ে। তুই ওদের বাড়ি গিয়ে বুঝি কেবল এইসব দেখিস? লেখাপড়া নেই, একটা কাজের কাজ নেই, কেবল এইসব দেখিস তুই ওদের বাড়ি গিয়ে। তা দেখব না, কে কীরকম লোক তা আমি বুঝতে পারি না ভেবেছ? আমাকে সন্দেহ করবে, আর আমি বললেই দোষ হয়ে যাবে? সেই জন্যই তো এসেছিল আমাদের বাড়িতে, তা বুঝি জানো না? তোকে সন্দেহ করবে? তোকে সন্দেহ করতে যাবে কেন মিছিমিছি? কি করেছিস তুই? দীপঙ্করের মা যেন আকাশ থেকে পড়লে। ছেলে বলে কি? তা তোকে কেন সন্দেহ করতে যাবে শুনি? আমি তো এতক্ষণ গল্প করলাম মেয়েটার সঙ্গে, সেসব তো কিছুই মনে হলো না। এইসব কথা কে বুঝিয়েছে তোকে? কে মাথায় ঢুকিয়েছে এসব? এতক্ষণ দরজার চৌকাঠের ওপর বসে বসে বিন্তিতি সব কথা শুনছিল। হঠাৎ বললে, দিদি। মা বললে, কি মা? কি বলছো মা বিন্তি? বিন্তিদি বললে, মেয়েটা খুব সুন্দর না দিদি? মা বললে, কার কথা বলছো মা? বিন্তিদি বললে,
ওই যে বিকেলবেলা এসেছিল। মা বললে, তুমিও তো সুন্দর মা, তুমি কি সুন্দর নও? তুমিও সুন্দর। না দিদি, ও আমার চেয়েও সুন্দর। মা বললে, ও সাজলে গুজলে তোমাকে ওর চেয়ে আরও সুন্দর দেখাবে। দেখো, তোমাকে সাবান ঘষে মুখে পাউডার মাখালে আরও ভালো দেখাবে। তখন সবাই তোমাকে সুন্দর বলবে। কিন্তু কেউ তো আমাকে সুন্দর বলে না। বলবে বলবে, এই তো আমি বলছি তোমাকে। আর তাছাড়া সুন্দর বলবার লোক যখন আসবে তখন বলবে। বিন্তি কথাটা শুনে যেন খানিকটা লজ্জা পেলে। কিছুক্ষণ কোনো কথাই মুখ দিয়ে বেরোলো না। দীপঙ্কর বললে, আচ্ছা মা, লক্ষ্মীতি বেশি সুন্দর নাকি সতী বেশি সুন্দর? বড় বোনকে তো আর দেখিনি, যেদিন যাব ওদের বাড়িতে সেই দিন দেখব। সতী বলেছে ওর কাকাবাবুর কাছে আমায় নিয়ে যাবে। বিন্তি বললে, ভগবান টাকাও দিয়েছে, রূপও দিয়েছে ওদের, না দিদি? মা বলে, তা তোমাকেও তো টাকা দিয়েছে ভগবান। তোমার দাদুর তো অনেক টাকা, ওদের চেয়েও অনেক টাকা। তোমার বিয়ের সময় নাচ জামাইকে অঘর দাদু অনেক টাকা দেবে, তাই তো সিন্ধুকের মধ্যে টাকা জমাচ্ছে অত। বিন্তি আবার চুপ করে গেল। দীপঙ্কর হঠাৎ বললে, মা, তার চেয়ে তুমি ওদের বাড়ি যেও না। কেন রে? ওদের বাড়িতে গেলে দোষ কি? না মা, ওরা হয়তো তোমাকে আমার সম্বন্ধে অনেক কথা জিজ্ঞেস করবে। তুমি হয়তো কি বলতে কি বলে ফেলবে, শেষকালে তখন মুশকিল হয়ে যাবে। কেন? কি আবার জিজ্ঞেস করবে? দীপঙ্কর বললে, এই ধরো যদি জিজ্ঞেস করে ভোরবেলা উঠে মন্দিরে ফুল দিতে যাই কি না, ফুল দিতে যাবার সময় কারোর সঙ্গে কথা বলি কি না, কারোর জন্য কিছু নিয়ে যাই কি না, এইসব নানান কথা তোমাকে জিজ্ঞেস করতে পারে। মা বললে, তা ফুল দিতে যাবার সময় তুই আবার কার সঙ্গে কথা বলিস? কার জন্য কি নিয়ে যাস? কি যে বলছিস মাথামুন্ডু তুই? না, মাথামুন্ডুর কথাই তো ওরা জিজ্ঞেস করবে কি না? কে জিজ্ঞেস করবে? দীপঙ্কর বললে, ওই মেয়েটাও জিজ্ঞেস করতে পারে, ওই সতী মেয়েটা। আর তাছাড়া কাকিমাও জিজ্ঞেস করতে পারে, আর কাকাবাবু তো আছেই। আসলে ওরা সবাই এই রকম, জানো। ওই শুধু লক্ষ্মীদিই যা আলাদা। এত ভালো মেয়ে, তোমাকে কি বলবো মা। আর ভালো হলে যা হয় তাই হয়েছে। মা ছেলের কথা শুনে কিছুই বুঝতে পারছিল না। বলে, ভালো হলে কি হয়? ভালো হলেই তো সংসারে সবাই কষ্ট দেয় তাকে। মা ছেলের মুখের দিকে চাইলে। বলে, তোকে এইসব কথা কে শেখালে? দীপঙ্কর বললে, এই কথা আবার কাউকে শেখাতে হয় নাকি? তুমি কি ভাবো আমি কিছুই জানি না? যে যত ভালো লোক সংসারে সেই বেশি কষ্ট পায়, এ তো জানা কথা। এই তোমার কথাই ধরো না, তুমি ভালো মানুষ বলেই তো এত কষ্ট পাচ্ছ, না? সত্যি কি না বলো? মা বলে, তা তো পাচ্ছি, কি কষ্ট যে পাচ্ছি তা তো ভগবানই জানেন। তবে লক্ষ্মীদিও ঠিক তোমার মতো মা। লক্ষ্মীদিকে দেখলেই আমার তোমার কথা মনে পড়ে যায়। তোমারও যত কষ্ট, লক্ষ্মীদিরও তত কষ্ট, দুজনে ঠিক একরকম। মা ছেলের কথা কিছুই বুঝতে পারলে না। দীপঙ্কর বললে, অথচ তোমাকে দেখেও যেমন তোমার কষ্টটা কেউ বুঝতে পারে না, লক্ষ্মীদিকেও দেখে বাইরে থেকে কিছুই বোঝা যায় না। অথচ কী যে কষ্ট লক্ষ্মীদির মা, কি বলবো। মা বললে, তা কষ্টটা কিসের ওর? দীপঙ্কর বলতে গিয়েও থেমে গেল। তারপর বললে, সেসব তুমি বুঝবে না মা। নিজের ছোট বোন নিজের বাবাই ওকে বুঝতে পারে না, তা তুমি আমি তো অনেক পর, আমরা আর কি করে বুঝবো বলো? আর তাছাড়া ভালো মানুষ হয়ে জন্মেছে যখন, তখন তো কষ্ট পেতেই হবে। সে কষ্ট কে খণ্ডাবে বলো?
মা চুপ করে শুনছিল। সারাদিন খাটুনির পর মার চোখে বুঝি ঘুম জড়িয়ে আসছিল। অনেকক্ষণ কথা বলার পর দীপঙ্করের কেমন যেন সন্দেহ হলো। ডাকলে, মা। মার কোনো সাড়া নেই। দীপঙ্কর আবার ডাকলে, মা। মার তন্দ্রা ভেঙে গিয়েছিল। বলে, তুই বল না, আমি শুনছি। তারপর কি হলো? দীপঙ্কর বললে, আমি বলছিলাম সংসারে ভালো লোকেদের কথা। জানো মা, আমাদের বইতে আছে সক্রেটিস বলে একজন লোক ছিল গ্রিস দেশে। সেও ওই রকম খুব ভালো লোক ছিল, কিন্তু শেষকালে ভালো লোকেদের যা দুর্দশা হয় তাই হলো। কি হলো? কি আবার হবে? কেউই তাকে দেখতে পারত না। শেষে তাকে ধরে দেশের রাজা বিষ খাইয়ে দিলে। তারপর? এত ভালো লোক সেই সক্রেটিস, জানো মা, সেই বিষ তিনি নিজেই মুখে তুলে খেয়ে ফেললেন আর মারা গেলেন। অথচ দেখো মা, সেই সক্রেটিস কি লিখে গেছেন জানো? লিখে গেছেন, ইংরেজিটা বললে তুমি বুঝতে পারবে না মা। লিখেছেন, যারা ভালো তাদের মৃত্যুই হোক আর তারা বেঁচে থাকুক, ভগবান তাদের সব সময় সহায় হন। তারপর দীপঙ্কর আবার ডাকলে, মা। কোনো সাড়া শব্দ নেই। সারাদিন পরিশ্রম করে মা ক্লান্ত হয়ে হয়তো ঘুমিয়েই পড়েছে। দীপঙ্কর আর ডাকলে না। তখনও তার ঘুম আসছে না। দীপঙ্কর সেই অন্ধকারের মধ্যেই চোখ চেয়ে জেগে রইল। ওপরে দোতলার একটা ঘরে অঘোর দাদু হয়তো তখন অঘোরে ঘুমোচ্ছে। ছিটে ফোটা রাত্রে খেয়ে আবার বেরিয়ে গেছে। কখন আসবে তার কোনো ঠিক নেই। ঈশ্বর গাঙ্গুলি লেনের সেই ঘেউ কুকুরটা মাঝে মাঝে ঘেউ ঘেউ করে ডেকে উঠছে। আর কেওড়াতলার শ্মশান থেকে মাঝে মাঝে বিকট আর্তনাদ কানে আসছে। বল হরি, হরি বল। দীপঙ্কর তখনও জেগেছিল। আস্তে আস্তে কাকাবাবুদের বাড়ির ছোটোখাটো শব্দ ক্রমে বাতাসে মিলিয়ে গেল। আর তারপর শুধু নিবিড় অন্ধকার, আর কিছুই দেখা গেল না। কবে, কত দিন, কত যুগ আগেকার কথা। যীশুখ্রিস্ট জন্মাবার 469 বছর আগেকার কথা। একদিন এথেন্স শহরে এক গরিবের ঘরে দীপঙ্করের মতোই একটি ছেলে হলো। বাপ তার নাম রাখলে সক্রেটিস। ব্যাটরার ছোট তরফের বাবুদের বাড়ির নাতির নামও রাখা হয়েছিল দীপঙ্কর। সেই দীপঙ্করের কি হলো কেউ জানে না। কিন্তু আরেক দীপঙ্কর একদিন এসে হাজির হলো 20 শতাব্দীর প্রথম দশকে এই ঈশ্বর গাঙ্গুলি লেনে। 19-এর 1-এর বি ঈশ্বর গাঙ্গুলি লেন। সেই দিন সেই 2500 বছর আগেকার সেই ছেলেটি একদিন বড় হলো, মানুষ হলো। কিন্তু সে এক বিচিত্র মানুষ। তিনি বললেন, নো দেমসেলফ। তিনি বললেন, নিজেকে জানো। তিনি বললেন, ইট ইজ নট দ্য গডস, বাট উই আওয়ার সেলফ হু শেপ আওয়ার ডেস্টিনি। তিনি বললেন, ঈশ্বর নয়, আমরাই আমাদের নিজেদের ভাগ্য বিধাতা। তিনি বললেন, টু এ গুড ম্যান, ওয়েদার অ্যালাইভ অর ডেড, নো এভিল ক্যান হেপেন, নট আর দ্য গডস ইনডিফারেন্ট টু হিজ ওয়েল বিং। বললেন, যে ভালো ঈশ্বর তার সহায়। তারপর কত মহাপুরুষ এসেছেন আমাদের সংসারে। বুদ্ধদেব এসেছেন, যীশু খ্রিস্ট এসেছেন, মহম্মদ এসেছেন, চৈতন্যদেব, শঙ্করাচার্য, পরমহংসদেব, বিবেকানন্দ, রামমোহন, বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ সবাই এসেছেন। উপনিষদ থেকে শুরু করে গীতাঞ্জলি পর্যন্ত লেখা হয়েছে। হাজার হাজার বছর আর কোটি কোটি মানুষ এসেছে গেছে। কিন্তু আশ্চর্য এই যে কেউ কি একবারও ভেবেছিল বাট্রা গ্রামের দীপঙ্কর সেন সেই একই প্রশ্নের, একই জিজ্ঞাসার সমস্যা নিয়ে 19-এর 1-এর বি ঈশ্বর গাঙ্গুলি লেনের অঘোর ভট্টাচার্যের ভাঙা বাড়ির ছাদের তলায় শুয়ে শুয়ে একদিন বিনিদ্র রাত কাটাবে। আর সেই দিনে সক্রেটিস, তিনি কি ভেবেছিলেন তার মৃত্যুর এত বছর পরেও
সাউথ সারবাবান কলেজের একটি ছাত্র প্রফেসরের বক্তৃতা শুনে এসে তার রাত্রের ঘুমের ব্যাঘাত করবে তাকেই স্মরণ করে? কেন সংসারে ভালো লোকেরাই কষ্ট পাবে? ভালো লোকেদের ওপরেই বিধাতা পুরুষের এই পক্ষপাতিত্ব কেন? কেমন করে নিজেকে জানবে সে? নিজেকে জানবার সেই মন্ত্র সে কোথায় পাবে? মানুষই যদি নিজের ভাগ্য বিধাতা হয় তবে ঈশ্বরের দরকার কি? আর ঈশ্বর যদি না থাকে তাহলে কেন সে রোজ ফুল দিয়ে আসে মন্দিরে গিয়ে? পুজো করে সে কোন দেবতাকে? মা কালী, সিদ্ধেশ্বরী, ষষ্ঠী, গণেশ, নকুলেশ্বর, ওরা তবে কে? সেই ঈশ্বর কোথায় যে ইহকালেও রক্ষা করবে, পরকালেও রক্ষা করবে? তার মার ভালোর জন্য কোন দেবতার কাছে প্রার্থনা করবে সে? লক্ষ্মীদের মঙ্গলের জন্য কোন ঈশ্বরকে ধ্যান করবে সে? হঠাৎই দীপঙ্করের মনে হলো ঘরের মধ্যে যেন কিসের শব্দ হলো। অন্ধকারের মধ্যে দীপঙ্কর তার দৃষ্টি প্রসারিত করে দিলে। না, হয়তো কিছুই নয়, তার মনের ভুল। কেউ কোথাও নেই। তার ঘুম না আসা মনের হয়তো বিচিত্র বিলাস। এমনটা মাঝে মাঝেই হয়। নিস্তব্ধতারও একটা শব্দ থাকে। এও বোধ হয় সেই রকমই কিছু। আবার পাশ ফিরে ঘুমাবার চেষ্টা করলে দীপঙ্কর। আবার যেন খসখস করে কীরকম একটা শব্দ হলো। মনে হলো মাকে ডাকবে নাকি? কিন্তু সারাদিন পরিশ্রম করে মা ঘুমোচ্ছে। কেমন যেন মায়া হলো দীপঙ্করের ডাকতে। হয়তো ছিটে ফোঁটা ফিরল বাড়িতে, কিংবা ফোঁটা হয়তো সেই গড়াত ভাঙা জানালাটা দিয়ে বাড়ির ভেতর এসে ঢুকল। এসে ঘুমোবে, তারপর সারা রাত ঘুমিয়ে সকালবেলা অঘোর দাদুকে লুকিয়ে আবার বেরিয়ে যাবে বাইরে। দীপঙ্কর আবার ঘুমাবার চেষ্টা করলে। শেষবারের মতো পাশ বালিশটা আঁকড়ে ধরে মনে মনে বলতে লাগলো, অঘোর দাদু তোমাকে যতই ঠকাক ঠাকুর, যতই নৈবেদ্য চুরি করুক, তুমি যেন অঘোর দাদুর কোনো খারাপ করো না। আর কাকাবাবু যতই বলুক, কিরণ খারাপ ছেলে নয় তুমি তো জানো ঠাকুর, তার কোনো খারাপ করো না। আর মা, মা তোমাদের ফুল না দিয়ে, তোমাদের পুজো না করে জল গ্রহণও করে না, তারও কল্যাণ করো তুমি ঠাকুর। আর সকলের শেষে লক্ষ্মীদি। লক্ষ্মীদিকে আমি খুব ভালোবাসি। লক্ষ্মীদির খুব কষ্ট, কেউ তাকে দেখতে পারে না। তাকেও তুমি দেখো ঠাকুর, তাকেও তুমি দেখো।